চন্দ্রস্মিতা, আমার যেটা আজকে প্রশ্ন, মানে আমি একটু বুঝতে চাই যে যাদবপুরের দখল নিতে হবে, যে বারবার বলা হচ্ছে দখল। আমি ঠিক বুঝতে পারছি, মানে আপনি বুঝিয়ে দেবেন, আপনারা বুঝছেন যে দখল নেওয়ার মানেটা কি? মানে ওখানে যে ছেলেমেয়েরা বা গবেষকরা রয়েছেন তাদের ওখান থেকে বের করে দেওয়া হবে কি করে? মানে এই দখল নেওয়ার ব্যাপারটা আসছে কোথা থেকে? মানে এর অর্থটা কি যে দখল নেবে বলছে, যাদবপুরের দখল নিতে হবে? দেখুন যে বিভিন্ন ইনস্টিটিউশনের মতন যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় এখনো যেখানে ইঞ্জিনিয়ারিং, এখনো যেখানে বিভিন্ন ডিগ্রি কোর্স, যেখানে অত্যন্ত কম পয়সায় কিন্তু সাধারণ পরিবারের ছেলে মেয়ে পারেন। দখল নেওয়ার মানে তো আমি এটাই বুঝি, যেভাবে তারা বিভিন্ন আইআইটি থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশনকে তারা দখল করে তার প্রচুর ফিস বাড়িয়ে দিয়েছে। আজকে দখল নেওয়া মানে তো এই ইউনিভার্সিটিটাকেও দখল নিয়ে তারা তার যে পরিকাঠামোগত যে আহ, তার যে শিক্ষাগত যে আহ, কি বলবো, যে তার যে উৎকর্ষ। ফিস বা তার যে, হ্যাঁ, তার যে ফিজ, সেটাকে তারা বাড়াতে চাইবে। আদানি আম্বানিদের হাতে দেশের সবটা তুলে দিচ্ছে। আজকে হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়গুলোকেও হয়তো আজকে আহ তাদের হাতেই তুলে দেওয়া হবে বলে আজকে হয়তো দখল নেওয়াটা এতটা জরুরি হয়ে পড়েছে বিজেপির জন্য। আজকে যেরকম ভাবে তারা জেএনইউ কে দখল করতে চায়, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও তারা দখল করতে চায়। দেখাই তো যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের যখন অনুষ্ঠান হচ্ছে সেখানে ছাত্রছাত্রীর কোনো উপস্থিতি নেই, বরং উল্টো দিকে যখন যাদবপুর বাঁচানোর কথা হচ্ছে সেখানে হাতে হাত রেখে ছাত্রছাত্রীরা, সেটা বামপন্থী ছাত্রছাত্রী হোক আর বিভিন্ন স্ট্রিমের ছাত্রছাত্রী হোক, তারা কিন্তু একত্রিত হয়ে সেখানে তারা যাদবপুরের বিশ্ববিদ্যালয় তারা বাঁচাতে চাইছে। চন্দ্রস্মিতা, কোথাও এটা মনে হয় এই যে বারবার করে বলা হচ্ছে যে ওখানে দেশদ্রোহিতার জন্ম দেওয়া হয়, ওখানে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়, এই যে কথাগুলো বারবার করে আসে বিভিন্ন মানুষের কাছে, এই যে এটা কি বারবার করে বলে আসলে এটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা যে এখানে পড়ানো মানে দেশদ্রোহী হওয়া, এখানে পড়ানো মানে আমাদের দেশে যা যা রীতি সেগুলোর বিরুদ্ধে যাওয়া, এগুলোকে একটা মানে ফ্যাসিস্ট যারা, তারা কি আসলে মগজ তৈরি করবার জন্য এগুলো প্রচার করে? না, সেটা তো একদমই সত্যি কথা। দেখুন যে যাদবপুরকে সবসময় দখল করতে চেয়েছে এ ধরনের ফ্যাসিস্ট সরকাররা, কারণ তারা হচ্ছে বিপজ্জনক হয়ে ওঠে। এখানে যারা পড়েন তারা যথেষ্ট বোধ বুদ্ধি সম্পন্ন মানুষজন, পড়েন, পড়াশুনো করেন, এবং শুধু সেটাই নয়, তাদের যে বোধটা তৈরি হয় এখানে পড়তে গিয়ে, আমি নিজে বিশ্ববিদ্যালয়ের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমি জানি যে এখানে পড়তে গিয়ে যে 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 বোধ তৈরি হয় সে বোধটা হয়তো অনেক সাধারণ কলেজে পড়েও হয়তো তৈরি হওয়ার সুযোগ নেই। কিন্তু এখানে সেই জন্যই তাদের কাছে অনেক বেশি বিপজ্জনক হয়ে পড়ে এ ধরনের বিশ্ববিদ্যালয়, এবং সেই জন্য তাকে কালিমালিপ্ত করা হয়। একটা স্লোগানও দেখাতে পারবেন না এখানে যেটা দেশদ্রোহিতার কথা বলে, একটাও স্লোগান দেখাতে পারবেন না এখানে। শুধুমাত্র যদি ইনকলাব জিন্দাবাদ বলাটা যদি আজকে দেশদ্রোহিতা হয়, তাহলে তো বলতে হয় যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন সবাই দেশদ্রোহী, কারণ ইনকলাব জিন্দাবাদ তো সেই স্বাধীনতা ভগৎ সংগ্রাম সিং, থেকে উঠে এসছে স্লোগান। একদম ভগৎ হ্যাঁ, সিং ভগৎ সিং দিয়েছেন, এবং এবং বিভিন্ন সেই সময়ের স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ। তারা বলছে এখানে ছাত্ররা ইনকলাব জিন্দাবাদ বলছে। ইনকলাব জিন্দাবাদ যদি আজকে দেশদ্রোহিতা স্লোগান হয়ে যায়, তাহলে সেটা বিভন, তাহলে সেটা সব সময় সেটা তাহলে দেশদ্রোহিতা। আর দেশপ্রেমিক কারা, যারা আসলে ভারতবর্ষের, আসলে ভারতবর্ষটাকে ভাগ করছে। আসলে দেখুন, এখন যদি ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন যে মণিপুর থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঞ্চল আজকে জ্বলছে। আজকে বিভিন্ন অঞ্চলে মানুষজনের মধ্যে সেখানে আজকে বিভাজন তৈরি হয়েছে। আজকে আজকে এটা তো আজকে দেশদ্রোহিতা, আজকে এটা তো আজকে আজকে টুকরে টুকরে গ্যাং বলা হচ্ছে। আজকে টুকরে টুকরে গ্যাং তো আসলে বিজেপি, যারা ভারতবর্ষটাকে আসলে টুকরো টুকরো করে দিচ্ছে। আজকে যে কথাগুলো বলা হচ্ছে, আজকে নরেন্দ্র মোদী হঠাৎ করে বলে দিলেন যে দিমাগি নকশাল। আজকে এখানে বলা হচ্ছে যে শুক্রবারিয়া, এই যে শব্দগুলো তারা ব্যবহার করছে,
এই যে কখনো সংখ্যালঘু মানুষকে, কখনো বামপন্থী মানুষকে, গণতান্ত্রিক বামপন্থী মানুষকে তারা টার্গেট করছেন সারা ভারতবর্ষ জুড়ে। আজকে সেই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে, এবং ছাত্রছাত্রী আজকের যারা প্রজন্ম তারা খুব ভালো করে সেটা বুঝতে পারছেন। এবং দেখুন আজকে যে ভারতবর্ষ জুড়ে যে শিক্ষা বাঁচানোর আন্দোলন তৈরি হয়েছে, সেই আন্দোলন কিন্তু আজকে সেই জায়গা থেকে তাদের কিন্তু ভয় ধরেছে মনে। এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটাও কিন্তু এখানে থেমে থাকবে না, আজকে শিক্ষা বাঁচানোর আন্দোলনে সেটা কিন্তু আজকে পরিণত হচ্ছে। সেই জন্য ভয় পাচ্ছে এই শুভেন্দু সরকারই বলুন আর ওখানে নরেন্দ্র মোদী সরকারই বলুন। বেশ, আমি রূপমদার কাছে আসি। রূপমদা, চন্দ্রাস্মিতা যেটা বলছে যে আন্দোলনটা এখানে থেমে থাকবে না, আজকে তোমার সাথে কথা হচ্ছিল, তুমি যেটা বলছিলে যে আসলে গোটা রাজ্য জুড়ে মাত্র 3 মাস হলো, 3 মাস কয়েকদিন হয়েছে একটা নতুন সরকার এসেছে, কিন্তু ইতিমধ্যেই যা যা ঘটছে, আইনের শাসন নেই। বলা হয়েছিল যে ভরসা থাকবে, ভয় দূর হবে, এই স্লোগান দিয়ে এসে কোথাও এই যে চিত্রগুলো আমরা দেখছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা ঢুকে পড়লো একদল বহিরাগত, এখনো পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ আমাদের মুখ্যমন্ত্রী খুব দাপটের সাথে বলছে গুন্ডা দমন আইনে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হবে, যদিও দেখা গেল গুন্ডা দমন আইনটা এখন আইন হয়ে ওঠেনি, অথচ তিনি গুন্ডা দমন আইনটা রেখেছেন। কোথাও মনে হয় না গুন্ডা দমন আইন যদি হয় তাহলে এদের বিরুদ্ধে সেটা প্রযুক্ত হতো আগে দরকার। যেভাবে আমরা বাঁকুড়ায় ইন্দাসে দেখলাম যে একজনের বাড়িতে ঢুকে ককরোচ জনতা পার্টির একজন কর্মী, তাদের কর্মসূচি অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্কুলের পরিকাঠামো কেন খারাপ সেটা জেনে আসবেন এবং তারপরে সরকারকে চাপ দেবেন সেই পরিকাঠামো বাড়াবার জন্য। তারপর দেখা গেল একদল গিয়ে তাদের উপরে চড়াও হলো এবং তার বাবা মারা গেল, আব্দুলের বাবা মারা গেছে আক্রমণে। প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গাতে আমি শুনছি, কাশীপুরের একটা জায়গায় সেখানে নাকি সংখ্যালঘুদের বা সেখানে জল বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে যে ওইখানকার মানুষ, ওখানকার বিধায়ক রিতেশ তেওয়ারিকে ভোট দেয়নি। মানে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এইগুলো যদি চলতে থাকে তাহলে কোন সুশাসনের চেহারা এগুলো? যারা অল্প বয়সী ছেলে মেয়ে তারা যে হঠাৎ করে এভাবে তথ্যযুক্তি শুরু করবে, এটা ধরনের সরকার খুঁজে ওদের একটা ধারণা ছিল গত 12 বছরে একটাও সাংবাদিক সম্মেলন করেনি, সাংবাদিকদের মুখোমুখি হন, সদনেও খুব একটা মুখ খোলেন না, ফলে উনি মৌনব্রত পালন করবেন আর যা যা করার তা করে সমস্যা তৈরি করবেন। কংগ্রেস দল এবং বামপন্থী গণতান্ত্রিক যে ছাত্র সংগঠনগুলো আছে, আর অন্যতম নেত্রী হিসেবে আমরা নেহাকে দেখেছি, সেপাই ছাত্রছাত্রীরা তারা একেবারে হাতে হাত থেকে আন্দোলন করে শরদিন্দু প্রধানকে সরে যেতে বাধ্য করেছেন। এবার এইটা বুঝতে হয়, বিজেপির হাতে কিন্তু অন্য কোনো লোক নেই। যে প্রহ্লাদ যোশীকে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী করা হয়েছে, সে কিন্তু ওই বিলকিস বানুর যারা ধর্ষণ কাণ্ডে যারা যুক্ত ছিল, তারা যখন জেল থেকে বেরিয়ে আসে তাকে আরএসএস এর লোকেরা তারা করিয়ে মিষ্টি মুখে করেছে। সারা পৃথিবীর ইতিহাসে ধর্ষকদের এভাবে এই মিষ্টিমুখ করানো হয়, মালা পরিয়ে বরণ করা হয়, এমন কোন রাজনৈতিক দলের কথা আমরা শুনি। এবং প্রহ্লাদ যোশী হচ্ছে তার অন্যতম উদ্যোগ। এবং প্রহ্লাদ যোশী যে শিক্ষা সচিব যাকে এখন করা হয়েছে, একজনকে সরিয়ে আর একজনকে নিয়ে আসা হয়েছে, গাঙ্গুয়াল পাল। গাঙ্গুয়াল পাল কিছুদিন আগে হর্টিকালচার ডিপার্টমেন্টে ছিলেন এবং তখন তিনি তার পরিবারের জন্য 1,17,00,000 টাকা শশা ক্ষেতের শশা চাষের জন্য ভর্তুকি আদায় করছে পরিবারের জন্য। প্রত্যেকের এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে। কি শিক্ষামন্ত্রী একজন আসে, একজন এসছে, যে শিক্ষা সচিব তার এই ব্যাকগ্রাউন্ড। আপনি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, যে 1,17,00,000 টাকা শুধুমাত্র মানে 17 কোটি টাকার মতো তার পরিবারের লোকের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, বিভিন্ন টেন্ডার পাইয়ে। মানে গোটা দেশ জুড়ে এটা হচ্ছে। রাম মন্দির নিজেরা তৈরি করেছে, রামলালা মন্দির ওখানেই হবে, সেটা নিয়েই ভারতবর্ষকে আমরা ইয়ে করবেন।
তারা মনে করেছিলেন দিলীপ ঘোষ বলেছিলেন এটা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ওই রাম মন্দির প্রতিষ্ঠার পরে, কারণ স্বাধীনভাবে আমরা চুরি চামারি করতাম। দেখিয়ে দিলেন তোমরা টাকা চুরি করে, কোটি কোটি টাকা চুরি করে তারা সত্যি স্বাধীনতা লাভ করেছে, স্বাধীনভাবে যারা চুরি চামারি। তো একটা দল এইটা কাজটা, এখানে নরেন্দ্র মোদী পরিচিত একটা ব্যবসায়ী 15 লক্ষ কোটি টাকারও বেশি অ্যাপ্লাই করে দিল কতগুলো ফলস কোম্পানি, যে কোম্পানির অস্তিত্ব নেই তাদেরকে শেয়ার বাজারে তাদের নাম, স্টক মার্কেটে তাদের নাম তুলে সেবির তদন্ত ধরা, ঠিক আছে, 15 লক্ষ কোটি টাকা। বাকিটা গেছে আগে গেছে বিভিন্ন একটা সরকার ক্ষমতা আসার পর থেকেই ক্রমাগত এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং কিছুদিন আগে এই সরকার লোকসভায় তথ্য দিয়েছে যে ভারতবর্ষে 1 লক্ষ স্কুল আছে, এখানে একজন বা দুজন শিক্ষক আছে, তো পরিকাঠামো। আজকে কক্রোচ জনতা দলের ওই কক্রোচ জনতা পার্টির যে আশুতোষ রাঙ্কা, যে কলকাতায় এসেছিল কদিন আগে, ওই বিষ্ণুপুর যে বাঁকুড়াতেও দিয়েছে, সহকর্মী একজন কর্মীর বাবাকে বিজেপি লোকেরা পিটিয়ে মেরে ফেলেছে, তার প্রতিবাদ করতে কলকাতায় তাকে হল দেওয়া হয়, ভারত সভা হল বুক করা হয়েছিল, সে ভারত সভা হল বুক ক্যান্সেল করে দেওয়া, 4খানা হল তারা চেষ্টা করেছিল, একটাও দেওয়া হয়েছে, কারণ তাদের সভা করতে দেওয়া হবে না। আমি রূপন্দা এটা বলি, কলকাতা প্রেস ক্লাব সেখানেও সভা করতে পারেনি তারা, কলকাতা প্রেস ক্লাবেও সভা করা যায়নি শেষ পর্যন্ত। হ্যাঁ, কলকাতা প্রেস ক্লাবে তো সভা করার প্রশ্নই ওঠে না, কারণ প্রেস ক্লাব যখন যে ক্ষমতায় থাকে তাদের ক্লাব, এটা নিয়ে তো তার বাইরে করেছেন সভাটা। এবার তারা আজকে জয়পুরের একটা গ্রামে গিয়েছিল একটা স্কুল দেখবার জন্য, সেখানেও এই হনুমান বাহিনী, গেরুয়া বাহিনীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ স্কুলে গেলে স্কুলের যে আসল চরিত্রটা কি, পরিকাঠামোটা করতে তারা দেখবেন, সেটা প্রচার করবেন, বলবেন, প্রশ্ন তুলবেন, ফলে তাদের উপরে নির্মম ভাবে তাদেরকে বাধ্য করা হবে। এটা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়েই তারা সত্য গোপন করতে চাইছেন, প্রকৃত তথ্য লুকোতে চাইছেন, এবং ভারতবর্ষের মানুষের কাছে তথ্য গোপন করে আসল তথ্য লুকিয়ে রেখে তারা এটা প্রচার করবে। গতি মিডিয়া, অর্থাৎ আমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতায় পেশায় আছি, বলতে বাধ্য হচ্ছি, যারা সরকারের পা খেয়েছে, সরকারি দলের পা খেয়েছে, কত জীবনগুলো কাটাচ্ছেন, সেই গদি মিডিয়ার লোকেরা আর শাসকরা মিলে হাতে হাত মিলিয়ে মিথ্যা প্রচার, মিথ্যা সংবাদ, মিথ্যা খবর, মিথ্যা তথ্য পরিবেশন করে ভারতবর্ষের সাধারণ যে মানুষ, গণতান্ত্রিক মানুষ, তাদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করে।